Mobile presents Let's Drive. You can't buy happiness, but you can buy classic cars. গাড়ি নিয়ে ফ্যাসিনেটেড মানুষদের এমন অসংখ্য উক্তি আপনাকে অভিভূত করতে পারে। দর্শক, আমন্ত্রণ লেটস ড্রাইভের নতুন একটি পর্বে। আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আজ আমি চলে এসেছি ইমাম কর্পোরেশনে। ইমাম কর্পোরেশন হলো জাপানিজ রিকন্ডিশন কারের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। দর্শক, আজকে আমরা রিভিউ করব হোন্ডা ভেজেল RS 2018 এবং এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আমার সঙ্গে আছেন নাজমুল ইসলাম, ইমাম কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হ্যালো। হ্যালো, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনাকে অনেক স্বাগত আমাদের এখানে আসার জন্য আর সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। এবং আজকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। শুরুতে আমরা একটু ফ্রন্ট পার্ট থেকে শুরু করি। আচ্ছা, তার আগে একটু অ্যাড করে নিই, এটা হচ্ছে হোন্ডা ভেজেল RS। ভেজেলের 3টা ভ্যারিয়েন্ট হয় অ্যান্ড এটা হচ্ছে সবচেয়ে আপগ্রেড ভার্সন অ্যান্ড এটা হচ্ছে লেটেস্ট এডিশন হচ্ছে হোন্ডার। সো এটার সাথে হচ্ছে আপনার ফ্রন্ট পার্টে যদি আমরা আসি, হেডলাইট যেটা সেটা হচ্ছে LED আমাদের DRL ইজ প্রজেকশন। ইট হ্যাজ আ ভেরি অ্যারোডাইনামিক ফ্রন্ট পার্ট অ্যান্ড এখান থেকে অনেকগুলো ইনলেট আছে যেটা দিয়ে ইঞ্জিন খুব ইজিলি এয়ারগুলো নিতে পারে। এটা হচ্ছে গিয়ে মিকা ব্লু কালার, যেটা হচ্ছে গিয়ে অনেক মানে রেয়ার একটা কালার অ্যান্ড এই কালারটা অনেক ডিমান্ডেবল একটা কালার। যেহেতু এটা হচ্ছে আপনার হাইব্রিড কার, সো উইচ এটা যার জন্য এটা হচ্ছে একটা ব্লু কালার অ্যাসেন্ট উইথ নিকেল লোগো। এটা ইয়াং এজদের জন্য একটা ক্রেজ হচ্ছে হোন্ডা ভেজেল। ওকে, এবার আমরা একটু ইঞ্জিনটা দেখি তাহলে। শিওর। এটা হচ্ছে 1.5 লিটার 4 সিলিন্ডার iVTEC ইঞ্জিন which produces a 149 bhp and it has a maximum torque of 155. আচ্ছা, অ্যান্ড এই গাড়িটার হচ্ছে হাইব্রিড, যেহেতু এটা হচ্ছে আপনাকে সিটির মধ্যে এটা মিনিমাম 8 to 12 এর মধ্যে ভ্যারি করবে অ্যান্ড এটা হচ্ছে সিটির বাইরে গেলে এটা 15+ মাইলেজ দিবে। আচ্ছা, অ্যান্ড এটা হচ্ছে ডুয়াল ক্লাস ট্রান্সমিশন অ্যান্ড আগের যে 3rd জেনারেশন পর্যন্ত ডুয়াল ক্লাস ট্রান্সমিশনের একটা প্রবলেম ছিল, বাট এটা 4th জেনারেশনে এসে সেটা হোন্ডা এটাকে চেঞ্জ করে তারা এটা মানে অনেক আপগ্রেড করে যেভাবে এটা ট্রান্সমিশনটা ক্রিয়েট করেছে, সুপার ট্রান্সমিশন। আচ্ছা। এই ইঞ্জিনটা হচ্ছে দুইটা সেক্টর হয়, এটা হচ্ছে আপনার ইঞ্জিন সেকশন অ্যান্ড দ্যাটস দ্য হাইব্রিড সেকশন। দ্য কার উইল অটোমেটিকলি চার্জ ডিউরিং রানিং অ্যান্ড হোয়েন দ্য কার উইল ডিসচার্জ দিস উইল ব্যাক টু দ্য ইঞ্জিন এগেইন। এটার জন্য আপনাকে কোনো সুইচও প্রেস করতে হচ্ছে না অর এলস কোনো কিছু করতে হচ্ছে না, এটা অটো হয়ে যাবে। অটো হয়ে যাবে, এক্স্যাক্টলি। আগে একটা মানুষের ধারণা ছিল যে হাইব্রিড গাড়িগুলো ব্যাটারিগুলো প্রাইস অনেক হাই, বাট নাও এ ডেজ এটা অনেক নিচে চলে আসছে অ্যান্ড অ্যাভেলেবেল স্পেয়ার হয়ে গেছে। সো আমাদের এই গাড়িটা হচ্ছে এখন মানে ব্যাটারি নিয়ে অত ভোগান্তিতে পড়তে হয় না। আর এটা সেল আছে অনেকগুলো, আর অ্যাট এ টাইম ব্যাটারিটা নষ্ট হয় না। সেলগুলো হচ্ছে গিয়ে জাস্ট যেটা চলে যায় সেটাকে রিপ্লেস করলে আবার ব্যাটারিটা নতুন হয়ে যায়, দ্যাটস ইট। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এটা ক্লোজ করে দেই। আচ্ছা, আমরা ইঞ্জিনটা দেখছিলাম, এবার একটু টায়ারটা সম্পর্কে জানি। এটা হচ্ছে হন্ডার 225, 50 অ্যান্ড 18 ইঞ্চ রিমস সহ একটা টায়ার। এটা জেনুইনলি অ্যালয়, হন্ডার নিজেদের ফ্যাক্টরিতে বিল্ট ইন অ্যালয় রিমস এটা। আচ্ছা, এটা টিউবলেস টায়ার। জি, এটা টিউবলেস টায়ার। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে গিয়ে 7.3 ইঞ্চ, আচ্ছা, which is huge for SUV. এটার সামনের ডোর হ্যান্ডেলটা হচ্ছে নিকেল অ্যান্ড পিছনের ডোর হ্যান্ডেলটা হচ্ছে আপনার ব্যাক উইন্ডোর সাথে, যেটা এটাকে একটা অ্যাগ্রেসিভ লুক দিয়েছে অ্যান্ড ইট অলসো হ্যাজ আ রেইন শেল। ওকে, আমরা যদি হচ্ছে গিয়ে এটার সাইড গ্লাসটার দিকে তাকাই, সাইড মিরর আমরা দেখতে পাবো একটা LED ইন্ডিকেটর সহ একটা মিরর দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে টোটালি যেই বডিতে যে কালারটা সেই কালার ফিনিশ উইচ গিভস ইট অ্যাগ্রেসিভ লুক অ্যান্ড এটা হচ্ছে আপনার টোটালি টিল্টেড। সো আপনার যখন হচ্ছে গিয়ে এটা লক করবেন গাড়ি, এটা টিল্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার একটু ব্যাক সাইডটা সম্পর্কে জানি। আচ্ছা, ব্যাক সাইডে রেদার দেন দ্য ওল্ডার ওয়ান, এটাতে হচ্ছে LED ব্রেক লাইট আসছে অ্যান্ড স্পয়লার একটা ব্রেক লাইট আসছে অ্যান্ড দের ইজ আ শার্প ফিনিশ অ্যান্ড এটার হচ্ছে এখানে একটা ক্রম ফিনিশ আসছে। এখন আমরা বুট স্পেসটা দেখি, এটার হচ্ছে আপনার 404 লিটারের একটা বুট স্পেস অ্যান্ড ইট কেম উইথ দ্য টায়ার কিট। এটাতে টায়ার কিট আসছে অ্যান্ড এই পাশে হচ্ছে কি আপনার আমাদের স্পেয়ারের যে হচ্ছে রাস্তা যদি কখনো গাড়ি আটকায় যায়, দ্যাটস এ টায়ার কিট
অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার জগ রিলেন্স লিভার যেটা থাকে নর্মালি অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ। সো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, আমরা হোন্ডা ভেজেল আরএস এই গাড়িটির এক্সটেরিয়র দেখছিলাম, এবার ইন্টেরিয়রটা দেখবো এবং শুরুতে ড্রাইভিং কমফোর্ট এবং এখানে কি কি ফিচার আছে সেগুলো একটু ফার্স্টলি আমি আপনাকে বলতে চাচ্ছি যে হোন্ডা ভেজেলের গাড়িটা হচ্ছে টোটালি কিলেস এন্ট্রি, হুইচ মিন্স আপনার এটা কোনো চাবি টাবি লাগবে না স্টার্ট করতে। ইট উইল স্টার্ট জাস্ট ইউ প্রেস দ্য সুইচ এন্ড দ্য কার উইল স্টার্ট। আর এটার ভিতরে হচ্ছে কি আপনার লেদার ইন্টেরিয়র আসছে, এটা হচ্ছে কি আপনার এই পার্টটা পুরোটা লেদার আসছে অ্যান্ড এসি ভেন্টগুলো অনেক সুন্দরভাবে আছে, যেটা হচ্ছে ফুললি আপনার পুরো গাড়িটাকে কভার করতে পারে। অ্যান্ড এই সাইডগুলোতে আমরা দেখতে পাবো যে হচ্ছে এটা কিন্তু জেনুইন আর্টিফিশিয়াল লেদার লাগানো আছে অ্যান্ড ডোর হ্যান্ডেলটা নিকেল ক্রমের। আর এটা যদি বলি এটা ফুলটা হচ্ছে সফট টাচ এসি প্যানেল, যেটা হচ্ছে আপনি জাস্ট টাচ করবেন, এটা হচ্ছে এসি আপনার পুরো ফাংশনটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, সফট টাচ টোটালটা। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে পার্কিংটা আসছে এই জায়গায়, এটা হচ্ছে কি আপনি যখন হচ্ছে গাড়ি হ্যান্ড ব্রেক যেটাকে বলি আমরা নর্মালি, সেটা হচ্ছে আপনি টাচ, এটা জাস্ট টাচ করবেন এটা হ্যান্ড ব্রেক হয়ে যাবে, আবার এটা ছেড়ে দিবেন সেটা হ্যান্ড ব্রেক ক্লোজ। ওকে, অ্যান্ড ইট কামস উইথ দ্য টু মোড, ওয়ান ইজ নর্মাল মোড অ্যান্ড আদার ইজ দ্য স্পোর্টস মোড। স্টিয়ারিংটা হচ্ছে কি আমাদের ফুল মাল্টিমিডিয়া স্টিয়ারিং আসছে উইথ দ্য ক্রুজ কন্ট্রোল। জাস্ট এটা দিয়ে আপনি যখন হাইওয়েতে থাকবেন আপনি এটা দিয়ে হচ্ছে স্পিডটাকে গিয়ারটা শিফট করতে পারবেন, এটা 6 ট্রান্সমিশন অ্যান্ড এটা দিয়ে আপনি হচ্ছে কমাতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি ফুল মাল্টিমিডিয়াটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। অ্যান্ড যদি বলি এদিকে হচ্ছে আপনার আমাদের যে সানশিল্ডটা আছে সেটা হচ্ছে কি আপনার সেটার সাথে লাইট আছে, এখানে মিরর আছে, ভেন্ট, হ্যাঁ মিরর ভেন্টও সেম। এবং এখানে আসলে দেখতে পাচ্ছি কাপ হোল্ডার আছে গ্লাস সাইডে এবং স্পিকার একটু জানি স্পিকার কয়টা আছে। এই গাড়িতে হচ্ছে আপনার টোটাল 6টা স্পিকার, সামনে দুটো, মাঝখানে দুটো এবং পিছনে দুটো। এই গাড়িটা হচ্ছে কি আপনার কমফোর্টনেসটা অনেক বেশি, আপনার লং ড্রাইভে গেলে আপনার জোস একটা লেগ স্পেস পাবেন অ্যান্ড হচ্ছে কি আপনার ব্যাক পেইন হওয়ার কোনো কারণ নাই, কজ আর এটা যেহেতু হচ্ছে কি আপনার ফিনিশড লেদার সিট, হুইচ মিনস এটা আপনাকে ঘামলেও যে এক ধরনের রেক্সিন থাকলে যে প্রবলেমটা হয় যে পিঠ টিট ঘেমে যাচ্ছে, এটাতে কিন্তু এই প্রবলেমটা পাবেন না, আপনি এটা শো করে নেবে অ্যান্ড এটা অনেক ঠান্ডা থাকে। আর ফ্রন্ট সিটটাকে ফুললি ব্যাকে দিলেও পিছনের লেগ স্পেসটা অনেক সুন্দর পাবেন। আচ্ছা, আর হেডরুমটা এটা অনেক বেশ, আমি যেহেতু 5 ফিট 7.5, আমার যেহেতু হচ্ছে এখনো প্রায় 4-5 ইঞ্চির মতো ক্লিয়ারেন্স আছে, হেডরুমের জন্য এটা বেস্ট একটা কার হতে পারে আর কি, মানে সব দিকে কমফোর্টনেসের দিক দিয়ে আর কি। এবং সামনে থেকে ক্লিয়ারেন্সটা কতটুকু বুঝতে পারছেন ড্রাইভিং সিট? সামনে থেকে যদি বলি এটা ফুল হচ্ছে কি আপনার গাড়িটাকে আপনি ড্রাইভিং সিট থেকে ফুলটা কন্ট্রোল করতে পারবেন। আর যেহেতু হচ্ছে গাড়িটা একটু ছোট গাড়ি, হুইচ মিনস সিটির মধ্যে চালানোর জন্য আর আপনার হচ্ছে ঢাকা বাইরে যদি যান লং ড্রাইভে গেলেও আপনার এটা হচ্ছে মানে খুব কমফোর্টনেস দিবে, যেহেতু একটু ছোট্ট একটা গাড়ি, এটা এসইউভির মধ্যে একটু ছোট গাড়ি, সো এটাতে এরকম কোনো প্রবলেম পাচ্ছি না আমরা এখন পর্যন্ত। এটা কাস্টমার রিভিউটা অনেক ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। এবং যেটা বলছিলেন যে ইয়াং জেনারেশনের কাছে এটা একটা ক্রেজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গাড়িটা যেহেতু একটু প্রাইস রেঞ্জটাও কম, এটা হচ্ছে আপনার 25 থেকে 35 এর মধ্যে পড়ে। আচ্ছা, বাহ। সো প্রাইস রেঞ্জটা কমের জন্য যারা মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার আছে তারা একটু যারা এসইউভির একটু স্বাদ পেতে চায় এসইউভির মধ্যে এই গাড়িটা নিতে পারে আর কি, বা তাদের কমফোর্টনেসের জায়গা থেকে এটা পারফেক্ট। ওকে, সো আমরা ইন্টেরিয়রটা ডিটেইল জানছিলাম, ড্রাইভিং কমফোর্ট সম্পর্কে আপনি অনেক বলছিলেন, এবার একটু ড্রাইভিং এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য আমরা রাস্তায় চলে যেতে চাই। সো চলুন একটু ঘুরে আসি। ওকে, লেটস ড্রাইভ। লেটস ড্রাইভ। দর্শক, আমরা এই গাড়িটি সম্পর্কে জানছিলাম বিস্তারিত, ইন্টেরিয়র দেখছিলাম, এক্সটেরিয়র দেখছিলাম, এবার আমরা একটু ড্রাইভিং এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য রাস্তায় চলে এসেছি। তো নাজমুল ভাই এখন আছেন আমার সঙ্গে, একটু জানতে চাই এই গাড়িটার অপশন নাম্বার কত? আচ্ছা, জাপান থেকে হচ্ছে কি আপনার বেসিক্যালি 248 অপশন হাউস হয়, তো ডিফারেন্ট অপশন হাউসে ডিফারেন্ট মানুষজন হচ্ছে এগুলোকে আপনার চেক করে যে গাড়িতে কোনো প্রবলেমস আছে কি না, তো তারপরে এখান থেকে অপশন হাউসে উঠানো হয় গাড়িগুলো। তো এটা হচ্ছে কি ইউএস এর সবচেয়ে বড় অপশন হাউস, টোকিও অপশন হাউস থেকে আমাদের গাড়িটা নেওয়া। এটা অপশন গ্রেড ছিল 4.5 অ্যান্ড এটা মাইলেজ ছিল 42,300 ছিল। ঢাকা আস্তে আস্তে এটা আমাদের এখন মিটার দেখতে পাচ্ছি আমরা 42,629। ওকে, তো এই গাড়িগুলোর প্রাইস তো নির্ভর করে অপশন গ্রেড এন্ড মাইলেজের উপর, তাই না? জি, এই গাড়িগুলো হচ্ছে টোটালি হচ্ছে আপনার অপশন গ্রেড মাইলেজ এটার উপরে ডিপেন্ড করে। আর গাড়িগুলো হচ্ছে আপনার অপশন গ্রেড হচ্ছে গিয়ে 5, 4.5, 3 এভাবে নামতে থাকে। যেগুলো হচ্ছে জাপান অ্যাক্সিডেন্টাল গাড়ি থাকে সেটার অপশন গ্রেড হচ্ছে গিয়ে RA, অ্যান্ড যেটা হচ্ছে গিয়ে আপনার নর্মাল কোনো পার্টস রিপ্লেস হয়েছে সেই গাড়িটা হচ্ছে গিয়ে R। সো যখন আপনার দেখা যাবে যে R পয়েন্টের গাড়ি হবে তখন হয়তো ওইটার বনার চেঞ্জ হতে পারে, ব্যাকডলা চেঞ্জ হতে পারে, আর পেইন্টার চেঞ্জ হতে পারে।
সো সেই জায়গাগুলোতে দেখা যায় গাড়ির প্রাইসটা অনেক কমে যায়। সো আর যেটা হচ্ছে 4.5 গ্রেডের গাড়ি বা 5 গ্রেডের গাড়ি, হুইচ মিনস এটা মোটামুটি ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। সো এই গাড়িগুলোর দাম হচ্ছে একটু কস্টিংটা বেশি পড়ে। অ্যান্ড ইয়ার বেসিসে হচ্ছে কি আমাদের ইম্পোর্টের হচ্ছে কি টাকাগুলো দিতে হয়, ট্যাক্সেস পে করতে হয়। সো দ্যাটস ওয়াই ইয়ারের সাথেও প্রাইজের একটা ফ্যাক্ট কাজ করে আর কি। আচ্ছা, অনেকক্ষণ ধরেই আমরা আসলে ড্রাইভে আছি গাড়িটা নিয়ে, এবং আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি একটা স্মুথ ড্রাইভ ফিলিং দিচ্ছে। সো এই গাড়িটাতে হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই গাড়িটাতে কিন্তু 4 চাকায় হচ্ছে ডিস্ক ব্রেক, যেটার জন্য হচ্ছে আপনার গাড়িটা আপনি খুব স্পিড উঠলে আপনার হচ্ছে এটা খুব ইজিলি এটাকে ব্রেক করতে পারবেন। আর যেহেতু এবিএস ব্রেকিং সিস্টেম, হুইচ মিনস অ্যাট এ টাইম আপনার ব্রেকটা হচ্ছে মানে ব্রেক হবে না, এটা হচ্ছে ধরবে ছাড়বে এইভাবে ব্রেকটা হতে থাকবে, যার জন্য এটা একটা কমফোর্ট লেভেলটা অন্য লেভেলে চলে যাচ্ছে, মানে নিয়ে যায় আর কি এই ব্রেকটা। আর গাড়িটা হচ্ছে স্পিডের দিক দিয়ে বলতে গেলে এটা খুব কম সময়ে 100 উঠে যাচ্ছে। অ্যান্ড যেহেতু এটা 1.5 লিটার আইভিটেক ইঞ্জিন হুইচ ক্রিয়েটস আপ ফর 150 হর্স পাওয়ার, যেটা হচ্ছে হিউজ। সো এটা খুব স্মুথ, যেহেতু ছোট একটা গাড়ি, অ্যান্ড এটা খুব স্মুথলি কাটিং করা যায় এবং টার্নিং রেডিয়াসটা এটা অনেক কম। তো যার জন্য এটা আমাদের ড্রাইভ করে বা হচ্ছে যেহেতু আপনি অনেকক্ষণ ধরে আমার সাথে আছেন, আপনার অনেকক্ষণ ধরে ঘুরছি আমরা, তো আপনি দেখবেন যে ব্যাক পেইনের কোনো প্রবলেম হচ্ছে না আমাদের, বা রুমটা অনেক সুন্দর ছিল। তো ওভারঅল গাড়িটা অনেক জোস, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা আরেকটু ঘুরে আসি, আরেকটু ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিতে থাকি। আপনারা কিন্তু সঙ্গেই থাকবেন, আর এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না। Mobile presents Let's Drive. Mobile presents Let's Drive. ফোক্সওয়াগন জার্মান ভাষায় যে শব্দটির অর্থ জনগণের গাড়ি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং জার্মানির বৃহত্তম কার নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সওয়াগন সম্পর্কে চলুন জেনে আসি কিছু তথ্য। আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আমার একটি মনের আবেগের কথা, যে আবেগের নাম ফোক্সওয়াগন। ফোক্সওয়াগন একটি গাড়ি। এই গাড়িটা আসলে আমরা গাড়ি হিসেবে না দেখে যারা ফোক্সওয়াগন ইউজ করি তারা একটা আবেগ হিসেবে দেখি। এই গাড়িটার আমি প্রথমে ছোট করে আমি আপনাদেরকে একটু খালি ইতিহাসটা বলবো। এই ফোক্সওয়াগনের শুরুটা আসলে 1934 সালের দিক থেকে শুরু। 38 সালে এটা মোটামুটি পূর্ণাঙ্গত পায়, সেটা জার্মানিতে উলসবার্গ নামে একটি শহরে এই গাড়ির পূর্ণতা পায়। যেই সময় ফোক্সওয়াগন ইন্ট্রোডিউসড হয় পৃথিবীতে, সেটা ওই 30s দিকে, তখন সারা ওয়ার্ল্ডে কিন্তু বড় বড় গাড়ির একটা রেওয়াজ ছিল। খুব বিশাল বিশাল গাড়িগুলো আমেরিকায় দাপিয়ে বেড়াতো, সবগুলোতে বড় বড় গাড়ি। ফোক্সওয়াগন তখন এত সুন্দর ছোট একটি প্রোটোটাইপ নিয়ে আসলো, যেটা ফোক্সওয়াগন বিটেল টাইপ 1। সেই গাড়িটা রেভলিউশন করে দিল। ছোট্ট ইঞ্জিন, 1200 সিসির একটা ইঞ্জিন, যেটা সব গাড়ির যেমন সামনে থাকে এটা পেছনে থাকে। সব গাড়ির এটা ওয়াটার কুল, এটা এয়ার কুল। এই গাড়িগুলো টানা চলতে পারে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফোক্সওয়াগন ছিল পিপলস কার, মানে ফোক্সওয়াগন পিপলস কার, যে কেউ এটা অ্যাফোর্ড করতে পারতো। এটা ছিল ফোক্সওয়াগন ইন্ট্রোডিউস হওয়ার প্রথম কারণ। তো সেইখান থেকে ফোক্সওয়াগন যখন আস্তে আস্তে আগে বাড়লো, কারণ জনসাধারণের মধ্যে এটা ছড়িয়ে গেল, এবং এটা ডিউরেবিলিটি ছিল, এই গাড়িগুলো কখনো ফেল করে না, কম জ্বালানি খরচ হয়, সুতরাং এই গাড়িগুলো সবার হৃদয় জয় করে নিল। তো বিটেল এমন একটি মডেল যেটা সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি, একমাত্র মডেল হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক প্রোডাকশনে গিয়েছে।
সেই ফক্সওয়াগন আস্তে আস্তে যখন 50s দিকে আগালো, নতুন নতুন মডেল বের করা শুরু করলো, টাইপ 2 বের করলো। তারপরে যখন আরেকটু আরও 70s দিকে তখন জেডটা বের হলো, ক্যাব্রিওলেট বের হলো, আরও অনেকগুলো মডেল বের হলো। ফক্সওয়াগনের মডেলটা লঞ্চ করেছে বিটেলের সর্বশেষ 2019 সালে। আর 2003 সালে ফক্সওয়াগনের ভিনটেজ যে বিটেলটা সেটার প্রোডাকশন শেষ হয়েছে। কিন্তু তাই বলে কি ফক্সওয়াগন শেষ হয়ে গেছে? না, নতুন আধুনিক ইলেকট্রনিক গাড়ির দিকে ফক্সওয়াগন এগিয়ে যাচ্ছে। তো ফক্সওয়াগন সেই 34 থেকে এখন পর্যন্ত সমস্তগুলো সেক্টরকে দখল করে রয়েছে। আরেকটা ব্যাপার, ফক্সওয়াগন এখন ওয়ান অফ দ্য লার্জেস্ট অর্গানাইজেশন যে অনেকগুলো ব্র্যান্ডেড কারকে ওন করে। সেখানে পোর্শে থেকে, ল্যাম্বরগিনি থেকে আরও অনেকগুলো, যেটা আমরা হয়তো অনেকেই জানি না, এটা ফক্সওয়াগন গ্রুপের মধ্যে। সুতরাং ওয়ান অফ দ্য লার্জেস্ট গ্রুপ ইন দ্য ওয়ার্ল্ড, 100% মালিকানার সহ। সুতরাং ফক্সওয়াগন কখনো শেষ হয়ে যায় না, তারা ইভলভ করে। কিন্তু কিছু কিছু মডেল ভিনটেজ ক্লাসিক হিসেবে সারা জীবন চলে আসবে, যেটা এখনো চলে আসছে। গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ার পর অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে গাড়ির প্রয়োজন নিয়মিত পরিচর্যা। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। আমার এই গাড়িটার সমস্যা হয়েছিল, আমি গাড়িটা রান করে রাখলে তো ওই ক্ষেত্রে আমার গাড়িটার ব্যাটারিটা উইক হয়ে যায়। তো কী জন্য উইক হইতেছে আমরা সেটাই জানার চেষ্টা করব। ফার্স্ট আওয়ার আমার চেক করতে হবে যে আমার ব্যাটারি যদি পানি সিস্টেম জায়গা থাকে তাহলে আমার ব্যাটারির পানিগুলো ঠিক আছে কিনা। যদি আমার পানি লেস না থাকে তাহলে হচ্ছিল আমার পাউডার সিস্টেম, যেটা আর কি নিউ আপডেট আসছে। তো ওইটা চেক করার জন্য আসলে আপনি এটার ভিতরে একটা অপশন আছে, একটা লাইট সিস্টেম একটা অপশন দিয়েছে। তো ওই ব্যাটারিটা যদি আপনার নীল একটা লাইট থাকে তাহলে ওইটা বুঝতে হবে যে হ্যাঁ আমার ব্যাটারি স্ট্রং আছে। আর যদি লাইটটা সামথিং হয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। তো ডাউন হওয়ার কারণ হয়েছিল আমার ব্যাটারিটা চার্জ নেই। তো ওই ক্ষেত্রে আমার করণীয় আছে, আমি যখন নাকি রাত্রে গেলাম তখন আমার চেক করতে হবে যে আমার সবগুলা লাইট ভিতরের বাইরে সবগুলা অফ আছে কিনা। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ আমার সবগুলো অফ আছে, তারপর আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। তার মানে আমার কি আছে, আমার গাড়িটা যে কোনো এক জায়গা থেকে আমার কারেন্টটা চুরি হইতেছে। আমাদের মিটার থাকে বা ওয়ার্কশপের বাইরে যে দোকান থাকে, দোকান থেকে আমরা মিটার এনে আমি চেক করি। যদি ওই ক্ষেত্রে না হয় তা আমরা কী করতে পারি, প্রথমে আমরা ব্যাটারির তারটা খুলবো। ব্যাটারির তারটা খুলে আমরা দেখবো যে হ্যাঁ আমার মিসপার যে একটা ফায়ারিং আছে, যদি স্পারটা সামথিং হয়ে থাকে তাহলে সমস্যা না। যদি বেশি হয় তাহলে ওই ক্ষেত্রে কী হবে, ওই ক্ষেত্রে আমার গাড়ির যে কোনো এক জায়গায় শর্ট সার্কিট আছে। শর্ট সার্কিটের কারণে আমার ব্যাটারিটা রাত্রে রানিং অবস্থায় রাখা যাওয়ার পরেও আমার সকালে গাড়িটা স্টার্ট হইতেছে না। এখন আমার এটা এভাবে চেক করার কাজ শেষ। নর্মালি এগুলাই ছিল, এবং এটা যদি পারফেক্টলি না বোঝা যায় তাহলে ব্যাটারির দোকানে যে ব্যাটারি টেস্টার আছে আমরা ওগুলো ওইগুলো দিয়ে চেক করে তারপর আমরা রিপোর্ট জানিয়ে দিই। দর্শক, লেটস ড্রাইভের আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। Mobil presents Let's Drive.